আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের ধারাবাহিক ক্লাস শুরু করতেছি। আমাদের এই প্রোগ্রামে আমরা 2024 ব্যাচের জন্য যে টেস্ট পেপারটি রয়েছে হিসাব বিজ্ঞানে, সেই টেস্ট পেপারটি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। আজকে তারই ধারাবাহিকতায় আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণীর একটি টপ কলেজ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় বাছাই করে আজকে সমাধান করব। চলো আমরা ক্লাসটি শুরু করি এবং আমার অনুরোধ থাকবে তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করব, সবাই একটু যুক্ত হোক। আমরা 5 থেকে 6 মিনিট একটু সময় নিব, এরপরে ক্লাসটি শুরু করব। তো আজকের ক্লাসটিতে আমরা রাজুক উত্তরা মডেল কলেজের যে আর্থিক বিবরণী রয়েছে দুইটি, সেই আর্থিক বিবরণী থেকে গুরুত্বপূর্ণ 10টি সমন্বয়গুলো হুবহু এবং কিছু বিশ্লেষণ করে ভিন্নাত্মক প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করেছি। ক্লাসটি শেষ পর্যন্ত থাকলে আশা করছি তোমাদের অনেকগুলো সমন্বয়, অর্থাৎ সমন্বয় নিয়ে যেহেতু তোমাদের অনেক কনফিউশন থাকে, সমন্বয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে তোমরা একটা ক্লিয়ার ধারণা পাবা। তোমরা প্রত্যেকে একজন করে তোমাদের বেস্ট ফ্রেন্ডকে মেনশন করে দাও। আমরা 35 মিনিটের মতো এই ক্লাসটি ডিউরেশন হবে। ইনশাআল্লাহ ক্লাসটিতে শেষ পর্যন্ত থাকলে তোমরা অনেকগুলো সমন্বয় সম্পর্কে একটা ধারণা পাবা, কারণ আমাদের টেস্ট পেপার যে সমাধানটা দেওয়া থাকে এখানে শুধু সৃজনশীল ভিত্তিক সমাধান দেওয়া থাকে, কিন্তু অনেক সময় বিভিন্ন অংশে সমন্বয়ের অন্যান্য অংশগুলো থেকে যায়। যেহেতু ওই পূর্ণাঙ্গ সমাধানটা দেওয়া থাকে না টেস্ট পেপারে, সেহেতু এই ক্লাসটিতে আমি একদম প্রতিটা সমন্বয়ের পূর্ণাঙ্গ উপস্থাপন করার চেষ্টা করেছি। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তোমরা যারা যুক্ত হয়েছ সবাইকে ধন্যবাদ। তো আমরা প্রথমে আজকে একদম টেস্ট পেপারের টপ 10 কলেজ আমরা সমাধান করব। তার মধ্যে প্রথম যে কলেজটি রাজুক উত্তরা মডেল কলেজ, বাংলাদেশের অনেক ভালো একটি কলেজ, যেখানে প্রশ্ন থেকে আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলোতে প্রায় মিল থাকে। এই প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করব। এখানে সর্বপ্রথম যে সমন্বয়টি দেওয়া আছে, বছর শেষে সাপ্লাইস মজুদ আছে 4000 টাকা, এরকম একটা সমন্বয় দেওয়া আছে। তো এই রিলেটেড রেও মিলে যে লেনদেনগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর আর্থিক বিবরণীতে 5টা সমন্বয় আছে, ওইখানের 1 নম্বর সমন্বয়টা। এই রিলেটেড রেও মিলে লেনদেন দেওয়া আছে সাপ্লাইস 14000 টাকা, বছর শেষে সাপ্লাইস মজুদ আছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু যদি সাপ্লাইস দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা রেও মিলের সাপ্লাইসটাকে আমরা সম্পদে বসাবো, আর যদি এখানে সাপ্লাইস খরচ দেওয়া থাকে সেক্ষেত্রে রেও মিলের লেনদেনটাকে আমরা পরিচালন ব্যয়ে বসাবো। তাহলে যদি সাপ্লাইস নামক লেনদেন দেওয়া থাকে রেও মিলে, তাহলে আমরা সাপ্লাইসটাকে রেও মিলের অংশটাকে সম্পদের অংশে বসাবো, আর যদি সাপ্লাইস খরচ দেওয়া থাকে তখন আমরা সাপ্লাইস খরচটাকে আমরা পরিচালন ব্যয়ে বসাবো। তাহলে আজকে যেহেতু সাপ্লাইস খরচ দেওয়া আছে, রেও মিলের সাপ্লাইস খরচটাকে আমরা প্রথম কলামে লিখলাম, রেও মিলের সাপ্লাইস দেওয়া আছে 14000 টাকা। তো এইটার সাথে বছর শেষে সাপ্লাইস মজুদ আছে 4000, এরকম একটা সমন্বয় দেওয়া আছে। এখানে সাপ্লাইস মজুদ বলতে অব্যবহৃত আছে, অব্যবহৃত সাপ্লাইস। তাহলে অব্যবহৃত সাপ্লাইস হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাহলে 14000 টাকা আমার কাছে সাপ্লাইস ছিল, সেখান থেকে 4000 টাকা অব্যবহৃত আছে, তার মানে আমার সাপ্লাইস খরচ হয়েছে 10000 টাকা।
কারণ 14 থেকে 10 বাদ দেওয়ার পরে আমার কাছে অবশিষ্ট কত থাকবে? 4000। এটা হচ্ছে আমার জন্য অবশিষ্ট সম্পদ। এখন এখানে পরিচালন ব্যয় দেখাতে হবে যে অংশটা খরচ হয়ে গেছে। আমার সম্পদ ছিল 14000, সেখান থেকে অবশিষ্ট মজুদ আছে বা অব্যবহৃত আছে বা সমাপনী বা হাতে আছে কত? 4000। তার মানে আমার খরচ হয়ে গেছে 10000। তাহলে এখানে 14 থেকে অব্যবহৃত বা মজুদ অংশটা বাদ দিলে আমরা যে অংশটা খরচ হয় সেই অংশটা পাবো। এটা আমরা পরিচালন ব্যয়ে বসাবো। তাহলে এই সমন্বয়টা দুইভাবে আসতে পারে, এটা লেনদেনের উপর নির্ভর করবে। যদি সাপ্লাইস থাকে তখন আমরা সম্পদ ধরে অঙ্ক করব, সম্পদটাকে এখানে চলতি সম্পদে লিখবো, সেখান থেকে খরচটা বাদ দিলে অব্যবহৃত অংশটা বাইরের কলামে দেখাতে হবে। এখানে আমরা যেটা ব্যয় হয়েছে সেটা দেখাবো। তাহলে 14000 আমার সাপ্লাইস সম্পদ ছিল, সেখান থেকে হাতে আছে 4000, তার মানে আমার 10000 টাকা খরচ হয়েছে। তাহলে এটা একটা নিয়ম। এবার বিকল্প প্রশ্নটা যদি এখানে সাপ্লাইস না দিয়ে যদি বলে যে সাপ্লাইস খরচ, তখন আমাদের কিভাবে কাজটা করতে হবে সমন্বয়, সেটা একটু আমরা দেখি। এখানে দেখো, যদি সাপ্লাইস, আমি এখানে লাল কালি দিয়ে লিখলাম সাপ্লাইস খরচ 14000 টাকা, তখন আমাদের কাজটা কিভাবে করতে হবে দেখো, বিকল্প সমন্বয়টা। তখন আমাদেরকে সাপ্লাইস খরচটাকে লিখতে হবে কোথায়? সাপ্লাইস খরচটাকে আমাদের লিখতে হবে তখন ব্যয়ে, অর্থাৎ পরিচালন ব্যয় বা ব্যয় নামে লিখতে হবে। যেহেতু রাজুক উত্তরা মডেল কলেজের 1 নম্বর যে আর্থিক বিবরণীটা রয়েছে এটি একটি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক, সেজন্য এখানে পরিচালন ব্যয় হয় না। এখানে সেবামূলক প্রতিষ্ঠানে শুধু ব্যয় থেকে, আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়া হয়। এখানে আমরা শ্রেণী বিভাগ করে লিখি না সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেজন্য আমি এখানে ব্যয় লিখলাম। তাহলে সাপ্লাইস খরচ 14000 টাকা, সমন্বয় আগের মতোই আছে। বছর শেষে সাপ্লাইস মজুদ আছে 4000। তাহলে 14000 টাকা খরচ, মজুদ আছে 4000, তার মানে নিট খরচ হয়েছে কত? আমি খরচ করার জন্য 14000 টাকার মণিহারি বা সাপ্লাইস ক্রয় করছিলাম, সেখান থেকে 4000 টাকা মজুদ আছে বা অব্যবহৃত আছে, তার মানে আমার খরচ হয়েছে 10000। সেক্ষেত্রে এখানে শুধু অব্যবহৃত অংশটা আমি বাইরের কলামে 4000 টাকা দেখাবো। তাহলে আগেরটার সাথে এটার তফাৎ কোথায়? এখানে ক্যালকুলেশনটা ব্যয়ের পাশে করতেছি যদি সাপ্লাইস খরচ থাকে, আর যদি শুধু সাপ্লাইস থাকে তখন মূল ক্যালকুলেশনটা আমরা চলতি সম্পদের পাশে করব। ঠিক আছে, সমন্বয় কিন্তু আগের মতোই আছে, শুধু লেনদেনটা পরিবর্তন করছি আমরা। তাহলে শুধু সাপ্লাইস থাকলে আমরা সম্পদ ধরবো, সাপ্লাইস খরচ থাকলে আমরা আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা কি ধরবো? ব্যয় ধরবো। তাহলে আসো, সাপ্লাইস থাকলে সম্পদ, সাপ্লাইস খরচ থাকলে ব্যয়। এবার আসো 2 নম্বর সমন্বয়ে। অনুপার্জিত সেবা এর 5000 টাকা অর্জিত হয়েছে। অনুপার্জিত মানে সেবা না দিয়ে, সেবা না দিয়ে অগ্রিম গ্রহণ, সেবা না দিয়ে কি? অগ্রিম গ্রহণ। অনুপার্জিত সেবায় বলতে সেবা না দিয়ে টাকাটা অগ্রিম গ্রহণ করে ফেলছে। ওই ধরনের একটা টাকা, আমি একটা টাকা অগ্রিম নিয়েছিলাম, কিছুদিন পরে আমি সেবা প্রদান করে দিছে, এই ধরনের আমার 5000 টাকা অর্জিত হয়েছে। অর্থাৎ আমি অগ্রিম নিয়েছিলাম, কিন্তু অগ্রিম নেওয়ার পরে কিছুদিন পরে আমি তাকে সেবা প্রদান করে ফেলছি। তাহলে অগ্রিম যে টাকাটা নেওয়া হয়েছিল সেটা আমার অর্জন হয়েছে বা অর্জিত হয়েছে। এটার মূল থিমটা আমরা একটু দেখি। অনুপার্জিত সেবায় 5000 টাকা অর্জিত হয়েছে। এই সমন্বয়টার জন্য রেওয়া মিলে 2টা লেনদেন আছে, 2টা লেনদেনই দরকার। দেখো, সেবায় 94000 টাকা, অনুপার্জিত সেবায় 10000। অনুপার্জিত সেবায় মানে সেবা না দিয়ে টাকা নিয়ে ফেলা, এটা এক ধরনের দায়, চলতি দায়। তাহলে এটা আমি চলতি দায়ের পাশে বসালাম, অনুপার্জিত সেবায় 10000। আমরা জানি প্রতিটা সমন্বয় 2 বার যায়, বেশিরভাগ সমন্বয় 2 বার যায়। এবার সেবায় যেটা দেওয়া আছে এই লেনদেনটা আয়ের পাশে লিখলাম, যেহেতু এটা সেবায়ের একটা অঙ্ক। রাজুক উত্তরা মডেল কলেজের 1 নম্বর যে অঙ্কটা রয়েছে আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায়ের, সেটা একটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। এখানে পরিচালন আয় নাই, শুধু আয়গুলো আমরা লিখি, সেখান থেকে সকল ধরনের ব্যয়গুলো আমরা কি বাদ দিয়ে দিই। এখানে ক্রয় বিক্রয় নাই সেবামূলক প্রতিষ্ঠানে, তাহলে সেবায় 94000 টাকা লিখলাম। এবার এটার সাথে অনুপার্জিত সেবায় 5000 টাকা অর্জিত হয়েছে, তাহলে আমার দায় ছিল 10000, সেখান থেকে 5000 অর্জিত হয়েছে। এখন অবশিষ্ট দায় আছে কত? বাইরের কলমে কত যাচ্ছে? 5000। এই যে এখানে 5000 টাকা অর্জিত হয়েছে আমার, অর্থাৎ আমি অগ্রিম নিয়েছিলাম দায় হিসাবে, এখন সেবা দিয়ে দিচ্ছি, এটা অর্জিত সেবায় বলে সেবায়ের সাথে আগের যে সেবায় বাবদ আয়টা আছে, টাকাটা আছে, ওইটার সাথে যোগ হবে। তাহলে 94 আর 5000 যোগ করলে কত? 99000। তাহলে এই সমন্বয়ের কাজটা এইভাবে করতে হবে। এতটুকু পর্যন্ত 2 নম্বর সমন্বয় পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই সমন্বয়টারও আমি বিকল্প একটা কাজ দেখাবো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা?
এবার আসো পরেরটাতে দেখি প্রাপ্য সেবায় 5,000, অর্থাৎ প্রাপ্য বলতে আমি পাবো। এর আগেরটা হচ্ছে অনুপার্জিত সেবায়, মানে আমি সেবা দিই নাই, টাকা নিয়ে নিছি। আর প্রাপ্য সেবায় মানে হচ্ছে আমি সেবা প্রদান করেছি কিন্তু এখনো টাকা নিই নাই, সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো আমি টাকা নিই নাই, টাকা পাবো। তাহলে এটা একবার প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, আর একবার সেবায়ের সাথে যোগ হবে। মূল কাজটা আমরা একটু দেখে নিই। এখানে নতুন একটা, এই যে এটা আগের সমন্বয়ের কাজ, এটা আমি এখানে কি সবুজ কালি দিয়ে লিখে দিছি। এতটুকু পর্যন্ত আমরা আগের সমন্বয়ের জন্য করছি। তাহলে এখন নতুন সমন্বয় আসতেছে কোথায়? এই যে প্রাপ্য সেবায়, এই অংশটা নতুন আসছে। প্রাপ্য সেবায় 5,000, প্রাপ্য সেবায় এই যে প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। প্রাপ্য সেবায় মানে হচ্ছে ধারে বিক্রয়ের মতো, অর্থাৎ ধারে সেবা প্রদান। এখানে পণ্য না দিয়ে আমি কি দিছি? আমি সেবা প্রদান করছি। তাহলে ধারে বিক্রয় হলে বিক্রয়ের সাথে যোগ হয়, প্রাপ্য হিসাবের সাথে যোগ হয়। আর ধারে সেবা প্রদান বা প্রাপ্য সেবায় যদি থাকে তখন মনে করতে হবে সেবাটা আমি ধারে প্রদান করছি, তাহলে প্রাপ্য হিসাব বেড়ে যাবে, আবার সেবায়ের সাথে যোগ হবে। এই যে প্রাপ্য হিসাবের সাথে যোগ করলাম, প্রাপ্য হিসাব আগে থেকে কত আছে? এখানে প্রাপ্য হিসাব কত আছে? 40,000। প্রাপ্য হিসাবের সাথে চলতি সম্পদে প্রাপ্য সেবায় যেটা 5,000 টাকা সেটা যোগ করতে হবে, আরেকবার সেবায়ের সাথে যোগ হবে। তাহলে আগে থেকে 94 আর 5,000 অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, সেটা 99,000, সেটার সাথে 5,000 যোগ করলে 1,04,000 টাকা হচ্ছে উত্তর। তাহলে এটাই হচ্ছে, এই দুইটা সমন্বয় কিন্তু অঙ্কে একসাথে আছে, কিন্তু আমি ভেঙে ভেঙে করাইছি। 2 নম্বর একটা প্রথমে এতটুকু আনলাম, এর পরের অংশে লাল কালির যে দাগটা দেওয়া আছে প্রাপ্য সেবায় ততটুকু আনলাম। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই অংশের কাজটা আমরা এইটার জন্য করে ফেলছিলাম, অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, এখানে দায় কমে যাচ্ছে, আরেকবার সেবায় বৃদ্ধি পাচ্ছে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? একটু জানাতে হবে সবার ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত। আমি ধরে নিলাম যে সবার ক্লিয়ার। এবার 4 নম্বর সমন্বয়, স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হয়েছে 10%। এটা একদম সহজ, এটা স্থায়ী সম্পদ থেকে বাদ দিতে হবে। স্থায়ী সম্পদ যদি 2টা থাকে 2টা বাদ দিব, তবে এগুলো দৃশ্যমান সম্পদের ক্ষেত্রে দিব। এখানে অনেক সময় সুনাম থাকে, সুনামের ক্ষেত্রে অবচয় হয় না, সুনাম অদৃশ্যমান সম্পত্তি, সেজন্য ইজারা সম্পদ, সুনাম এগুলোর ক্ষেত্রে আলাদা করে অবলোপন বলা থাকতে হবে। অবচয় দৃশ্যমান স্থায়ী সম্পদের থেকে বাদ দেওয়া হয়। তাহলে আজকে একটা দৃশ্যমান সম্পদ আছে, সেটা যন্ত্রপাতি, স্থায়ী সম্পদের থেকে অবচয়টা বাদ যাবে, আরেকবার পরিচালন ব্যয় আমরা লিখবো। এবার আসো, স্থায়ী সম্পদ যন্ত্রপাতি আজকে আছে কত? 1 লক্ষ টাকা। সেখান থেকে 1 লক্ষ টাকার 10% যদি আমরা অবচয় নির্ধারণ করি, 1 লক্ষ টাকার 10%, তখন কত আসে? 10,000 টাকা। 1 লক্ষ টাকার 10% কত আসে? 10,000। এখানে একটা 6,000 অতিরিক্ত দেখতে পাচ্ছ তোমরা। আগে এখানে দেখো, এই 10,000 6,000টা আলাদা করে বোঝাবো আমি। 10,000 টাকা, এখানে যে 10% অবচয়, 1 লক্ষ টাকার 10% 10,000, একবার যন্ত্রপাতি থেকে বাদ যাবে, আরেকবার পরিচালন ব্যয়ে বসবে। এখানে অতিরিক্ত 6,000 টাকাটা কি? অতিরিক্ত 6,000 টাকা হচ্ছে রেওয়া মিলে যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় আছে, অর্থাৎ আগে থেকে জমাকৃত একটা অবচয় আছে, এই বছর না, আগের বছরের অবচয়। সেটা শুধু যদি রেওয়া মিলে থাকে, রেওয়া মিলে থাকলে আমরা জানি প্রতিটা লেনদেন একবার কাজ হয়, শুধু যন্ত্রপাতি থেকে বাদ যাবে। কিন্তু যন্ত্রপাতি থেকে 1 লক্ষ থেকে 6,000 বাদ দেওয়ার পর 94,000-এর উপর 10% না, এটা আলাদা করে 6,000 পরবর্তীতে বাদ যাবে। কিন্তু আমরা 10%টা সরাসরি যে 1 লক্ষ টাকা দেওয়া আছে রেওয়া মিলে, সেটার উপর ক্যালকুলেশন করব। কখন 94,000-এর উপর হবে, কখন 94,000-এর উপর হবে, এই ধরনের একটা ম্যাথ আসতে পারে, সেটা আমি পরের প্রশ্নে বিকল্প হিসাবে রেখেছি। আগে এটা বুঝো, এখানে যন্ত্রপাতিটাও রেওয়া মিলে, পুঞ্জীভূত অবচয়টা রেওয়া মিলে। যদি যন্ত্রপাতি রেওয়া মিলে থাকে, পুঞ্জীভূত অবচয় রেওয়া মিলে থাকে, আর এই পার্সেন্টেজ যেটা অবচয় ধার্য করতে বলছে সেটা যদি সমন্বয়ে থাকে, এই 10%টা সরাসরি যন্ত্রপাতির উপর ক্যালকুলেশন হবে, পুঞ্জীভূত অবচয় বাদ যাবে না। পুঞ্জীভূত অবচয় কখন বাদ যাবে? যদি পুঞ্জীভূত অবচয়টাও কি সমন্বয়ে থাকে। এই ধরনের একটা কাজ লাস্ট শেষের দিকে দেখাচ্ছি আমি। আজকে 10% আমরা সরাসরি যন্ত্রপাতির উপর হিসাব করব, ঠিক আছে? তাহলে এখানে 1 লক্ষ টাকা 10% 10,000, আর এই 6,000 টাকা এমনি বাদ যাবে, 16,000 বাদলে 84,000। একটা কথা মনে রাখবা, সমন্বয়ের গুলো দুইবার যায়, একবার এখানে বাদ দিলাম 10,000, আরেকবার এদিকে 10,000 টাকা লিখলাম, তাহলে দুইবার। কিন্তু এই যে পুঞ্জীভূত অবচয় দুইবার বসবে না, শুধু একবার যায় রেওয়া মিলে থাকলে। এখানে একবার 6,000 টাকা বাদ দিয়ে দেখালাম, ঠিক আছে? এখন দেখো, যখন পুঞ্জীভূত অবচয় সহ সমন্বয় থাকবে তখন ক্যালকুলেশন কিভাবে হবে দেখো। এখানে কিন্তু 16 আসবে না, 10 আসবে। এখানে অনেক সময় 16 আসতে পারে, তখন কিভাবে প্রশ্নটা পরীক্ষা দেওয়া থাকবে দেখো। এই যে দেখো, এইখানে নাই, এখানে আমি কেটে দিলাম পুঞ্জীভূত অবচয় 6,000 টাকা যন্ত্রপাতি, এটা এখানে দেওয়া নেই। কোথায় আছে?
সমন্বয়ে দেওয়া আছে। তাহলে আমি যন্ত্রপাতি লিখলাম 1 লক্ষ টাকা। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে কি, দেখো এই 1 লক্ষ টাকা থেকে 6,000 টাকা অবচয়টা, পুঞ্জীভূত অবচয়টা আগে বাদ দিতে হবে। সমন্বয়ে থাকা মানে যন্ত্রপাতির সাথে এটা এখনো ক্যালকুলেশন করা হয়নি, সেজন্য আমাদেরকে সেটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর অবচয় ধরতে হবে। তাহলে এখানে 94,000 টাকার উপর আমাদেরকে কি 10% অবচয় ধরতে হবে। তাহলে তখন হবে যে 9,400। তাহলে এখানে অবচয় 9,400 হবে, আর 6,000 টাকা পুঞ্জীভূত অবচয়। দুইটা সব সময় বাদ যাবে, কিন্তু এর আগে ছিল যে 6,000 বাদ দেওয়ার আগেই আমরা ক্যালকুলেশন করে ফেলছি 10%। এখন 6,000 বাদ কেন দিচ্ছে? কারণ এই পুঞ্জীভূত অবচয়টা সমন্বয় আছে, এটারও দুইটা কাজ হবে। অর্থাৎ এইখানে যন্ত্রপাতি থেকে অলরেডি এটা বাদ দেওয়া নাই, সেজন্য বাদ দিয়ে তারপর আমাকে অবশিষ্ট টাকার উপর অবচয় ধার্য করতে হচ্ছে। তাহলে 9,400 প্লাস কত হবে এখানে 6,000, তাহলে 9 15,400 টাকা। 15,400 বাদ দিলে বাকি টাকা এখানে বসবে। তাহলে 85,000 কত হবে? ওইখানে 84,000, 84,600, 84,000 কত 600 টাকা হবে আমাদের টাকার ফিগার। ঠিক আছে, তাহলে 9,400 আর 6,000 84,600। এর আগে কিন্তু কত ছিল দেখো, এর আগে কিন্তু 84,000 টাকা। এখন অবচয় একটু কি কমে যাচ্ছে। এখানে কত আসবে যন্ত্রপাতির অবচয় বলে? কারণ এটাও দুইবার যাবে, এইখানে যেহেতু সমন্বয় আছে এটাও দুইবার যাবে, তাহলে এদিকে একবার হয়ে গেছে। এর আগে এখানে শুধু 10,000 টানছিলাম, তাহলে আজকে কিন্তু পুঞ্জীভূত অবচয় সহ আসবে। আজকে 9,400 সেটাও আসবে, 6,000 টাকা পুঞ্জীভূত অবচয়টাও আসবে। তাহলে এখানে টোটাল বসাতে হবে 15,400 টাকা, 15,400 টাকা। তাহলে এইভাবে যদি আসে, যদি দুইটা সমন্বয়ে দেয়, আমাকে আগে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর অবচয় ধার্য করতে হবে। যদি পুঞ্জীভূত অবচয় মূল অঙ্কে থাকে তখন পুঞ্জীভূত অবচয় এমনি বাদ দিব, কিন্তু পার্সেন্টেজটা হিসাব করবো সরাসরি 1 লক্ষ টাকার উপর। আশা করছি বুঝেছো। যদি প্রবলেম থাকে আবার একটু কি দেখে নিবা নিজেরা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাতে হবে কমেন্টে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এবার আসো 5 নাম্বার সমন্বয়ে। অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বীমা হচ্ছে অ্যাসেট, সম্পদ। তাহলে অগ্রিম বীমা আমরা সম্পত্তির পাশে বসাইছি। অগ্রিম বীমা হচ্ছে সম্পদ। অগ্রিম বীমার এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে এখানে অগ্রিম বীমা খরচ অঙ্কে আছে আগে থেকে। ব্যয়ের টাকা, বীমা খরচ এক ধরনের ব্যয়, ব্যয়ের টাকা অগ্রিম দিলে সম্পদ। চলতি সম্পদে লিখলাম 2,400 টাকা। সেখান থেকে 1,800 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে এই 1,800 টাকা বাদ দিলে আর 600 টাকা অবশিষ্ট আমার সম্পদ থাকে। 2,400 থেকে 1,800। এখন দেখো এই যে মেয়াদ উত্তীর্ণ অংশটা সম্পদ কিসে রূপান্তরিত হচ্ছে? ব্যয়ে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটা আমরা ব্যয়ে লিখে দিব। এখানে পরিচালন ব্যয় কেন লিখতেছি না? কারণ এই অঙ্কটা হচ্ছে সেবায়ের অঙ্ক, এখানে শুধু আয় লেখা হয় এবং মোট ব্যয়গুলো বাদ দেওয়া হয়। এখানে শ্রেণীবদ্ধ করে লেখা হয় না আয় ব্যয়ের ক্ষেত্রে, কারণ সেবামূলক প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় নাই, শুধু এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করা হয়। সেখানে আয়গুলো থেকে ব্যয়গুলো বাদ দেওয়া হয়। তাহলে মেয়াদ উত্তীর্ণ যেটা সেটা ব্যয়, এই যে 1,800 টাকা এখানে বসাতে হবে। এবার আসো আর্থিক বিবরণী 2 নাম্বারটাতে আমরা একটু যাই। এখানেও কয়েকটা বিকল্প সহ প্রশ্ন আমি সমাধান করে দেখাইছি সমন্বয়গুলো। তোমরা টেস্ট পেপার করলে দেখবা এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর নাই, অর্থাৎ সৃজনশীলের ওই অংশগুলো করতে বলে নাই প্রশ্নে। কিন্তু আমরা যদি সবগুলো সমন্বয়ের পূর্ণাঙ্গ উত্তরগুলো জানি, তাহলে এইচএসসি এক্সামে যদি কোনো প্রশ্ন দেয়, ধরো এখানে দায় করতে বলছে, ওইখানে করতে বলছে সম্পদ, তখন আমাদের আর সমস্যা হবে না আমরা যদি সমন্বয়গুলো জানা থাকে। আমাদের সমাপনী মজুত পণ্য মূল্য 33,000 টাকা, যার মধ্যে 3,000 টাকার অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি মানে সমাপনী মণিহারি। অব্যবহৃত মণিহারি মানে কি? সমাপনী মণিহারি। তাহলে কত আছে? আমি 33,000 টাকা সমাপনী মজুদ মূল্যায়ন করছি, কিন্তু সেখানে কিছু মণিহারির অংশ আমি সমাপনী মজুদের সাথে অ্যাড করে ফেলছি। সমাপনী মণিহারিটাকে আলাদা করে রাখতে হবে, সমাপনী মজুদের সাথে অ্যাড করা যাবে না। তাহলে 3,000 টাকা এখানে অন্তর্ভুক্ত করে ফেলছি। তাহলে এখন আমার কাজ কি হবে দেখো, এই প্রশ্নের জন্য রেয়া মিলের আমার মণিহারির টাকাটা লাগবে। তাহলে মণিহারি আমরা কোথায় বসাই? মণিহারি আমরা কোথায় বসাই? পরিচালন ব্যয় বসাই। মণিহারি 4,000 টাকা বসাইলাম। সেখান থেকে বলছে যে কি সমাপনী মজুদের মধ্যে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে সমাপনী মজুদ সমন্বয়, নিজে সমন্বয় দুইবার যায়, একবার চলতি সম্পদ আর একবার বিক্রিত পণ্যের ব্যয়ে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, এর নিচে সমাপনী মজুদটা আমরা বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। তাহলে বাদ সমাপনী মজুদ, সমাপনী মজুদ নিজে একটা বাদের ফিগার 33,000। সেখানের মধ্যে 3,000 টাকা
অব্যবহৃত মণিহারি মানে সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত আছে, এটা উভয় পাশ থেকে বাদ দিলে নিট ফিগার থাকে 30,000 সমাপনী মজুদের, এদিকেও কত আসে 30,000 টাকা আসে। এবার এটা কয়বার হয়েছে দেখো এখন, একবার দুইবার। এবার আসো রেওয়া মিলে একটা মণিহারি আছে না, মণিহারিটা পরিচালন ব্যয়, সেখান থেকে অব্যবহৃত মণিহারি বাদ দিয়ে 3,000 টাকা বাদ দিলে আর বাকি থাকে মণিহারি বাবদ 1,000 টাকা। এই যে অব্যবহৃত মণিহারিটা, এটা আমাদের জন্য সম্পদ, এটা আরেকবার অব্যবহৃত মণিহারি নামে আলাদা করে আমাকে চলতি সম্পত্তির পাশে দেখাতে হবে 3,000 টাকা। অনেকে বলবে যে স্যার এখানে একসাথে 33 থেকে 3 বাদ না দিয়ে আপনি 33 দেখাইতে পারতেন না, 30,000 না দেখা একসাথে 33 দেখালে তো টাকার ফিগার মিলে যাচ্ছে না। এটা যদিও বা যোগফল মিলে যাবে কিন্তু অঙ্ক কাটা দিবে, অঙ্কর নাম্বার দিবে না। অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারিটাকে আলাদা করে আবার চলতি সম্পদে দেখাইতে হবে। তাহলে দেখো একবার দুইবার, এখানে 3 বার, এদিকে একবার, এই সমন্বয়টার কয়বার কাজ করছে টোটাল 4 বার। আবার একটু দেখো সমাপনী মজুদ আমার 33,000, সেখানের মধ্যে 3,000 টাকা অব্যবহৃত মণিহারি আছে, এটা আলাদা করে ফেলতে হবে। তাহলে সমাপনী মজুদ এদিকে একবার বসে বিক্রিত পণ্যের ব্যয়, আরেকবার চলতি সম্পদে, উভয় পাশ থেকে অব্যবহৃত মণিহারিটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে বাকি টাকা বাইরে কলামে পাঠিয়ে দিলাম, এদিকেও 30 এখানেও 30। এই 3,000 টাকা অব্যবহৃত মণিহারিটা মণিহারি অঙ্কে আছে 4,000, সেখান থেকে অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি নামে থাকলে বাদ দিতে হবে, বাদ দিয়ে বর্তমানে মণিহারি আছে যে কত 1,000, সরি মণিহারি বাবদ ব্যয় হয়েছে কত, কারণ আমরা নিট ব্যয়টা আমি 4,000 টাকা ব্যয় করার জন্য মণিহারি কিনছিলাম, এখান থেকে 3,000 টাকা এখনো ব্যবহার করি নাই, তার মানে এই বছর আমার মণিহারি বাবদ খরচ হয়েছে 1,000 টাকা। এই 3,000 টাকা আমার ব্যয়ের টাকা অবশিষ্ট আছে, আমি ব্যয়ের জন্য কিনছিলাম, কিন্তু 3,000 টাকা আমি এখনো ব্যবহার করি নাই, অব্যবহৃত মণিহারি নামে সেটা চলতি সম্পদে আলাদা করে লিখতে হবে, এটাই হচ্ছে কাজ। এখন দেখো এই প্রশ্নটা আরেকটু চেঞ্জ করে দিলে কিভাবে কাজ করতে হবে দেখো, সমাপনী মজুদের মধ্যে 3,000 টাকা অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে, এতটুকু পর্যন্ত আগের কাজটা। এই যে এখানে মণিহারি সমাপনী মজুদ থেকে অব্যবহৃত মণিহারি বাদ দিয়ে 30,000, আর এখানে সমাপনী মজুদ থেকে অব্যবহৃত মণিহারি বাদ দিয়ে 30,000, আগের মতোই দুইবার হয়ে গেছে। আবার মণিহারি আছে 4,000, সেখান থেকে অব্যবহৃত মণিহারি 3,000 বাদ দিলাম, 3টা কাজ হয়ে গেল। এখন নতুন এই সমন্বয়ের জন্য প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি 2,000 টাকা অন্তর্ভুক্ত আছে, এই লাইনটা আগের সমন্বয়ের সাথে যুক্ত করলাম আমরা। প্রারম্ভিক মজুদের মধ্যে 2,000 টাকার মণিহারি কি আছে অন্তর্ভুক্ত আছে, তাহলে প্রারম্ভিক মজুদ বিক্রিত পণ্যের ব্যয়ের সবার শুরুতে বসাই, সেখানে 40,000 প্রারম্ভিক মজুদ এখানে দেওয়া আছে 40,000, সেখান থেকে প্রারম্ভিক মণিহারি 2,000 বাদ দিলাম, বাকি থাকে 38,000 বাইরে কলমে পাঠিয়ে দিলাম। তাহলে এটা দুইবার যাবে না, প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত আছে এটা দুইবার যাবে না, একবার এখানে 38,000 টাকা আসলো 40 থেকে, প্রারম্ভিক মজুদ থেকে প্রারম্ভিক মণিহারি 2,000 বাদ দেওয়ার পর 38,000 আছে, আরেকবার বসবে না, তাহলে কোথায় বসবে পরিচালন ব্যয়। ওই যে আমরা এর আগের অঙ্কে মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি বাদ দিয়ে বাকি টাকা 1,000 বাইরে পাঠাছিলাম, এখানে প্রারম্ভিক মণিহারিটা এখানে বাদ দিছি, ঠিক আছে প্রারম্ভিক মজুদ থেকে, কিন্তু মণিহারির সাথে যোগ হবে, কারণ নিট মণিহারি বাবদ নিট ব্যয়ের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে মণিহারি যোগ প্রারম্ভিক মণিহারি মাইনাস সমাপনী মণিহারি বা কি অব্যবহৃত মণিহারি। তাহলে মণিহারির সাথে প্রারম্ভিক মণিহারি 2,000 যোগ করলাম 6,000, এখান থেকে অব্যবহৃত মণিহারি বা সমাপনী 3,000 বাদ দিলে বাইরে থাকে 3,000 টাকা। এবার এখানে অব্যবহৃত মণিহারিটা আলাদা করে আবার লিখতে হবে, অব্যবহৃত মণিহারি কত হাজার, অব্যবহৃত মণিহারি হচ্ছে 3,000, এটা কোনটা এখানে 3,000 বাদ দিয়েছে এটা, কিন্তু এদিকে যে 3,000টা লিখছি এটা হচ্ছে মণিহারি বাবদ নিট ব্যয়, মণিহারি বাবদ নিট ব্যয়, সম্পদ না, মণিহারি বাবদ নিট ব্যয়, এটা কিন্তু সম্পদ, টাকা যদিও বা কাকতালীয় ভাবে একই রকম হয়ে গেছে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন। আবার একটু দেখো কয়বার হয়েছে কাজ, একবার, এখানে দেখো একবার দুইবার, অব্যবহৃত মণিহারি বাদ দিলাম 3 বার, আবার এখানে অব্যবহৃত মণিহারি লিখলাম 4 বার, তাহলে প্রারম্ভিক মণিহারি বাদ দিলাম, আবার প্রারম্ভিক মণিহারি যোগ করলাম, তাহলে এটা কয়বার টোটাল 6 বার কাজ হয়েছে এইটার সমন্বয়টা। এখন পরীক্ষা অনেক সময় এত বড় না দিয়ে শুধু সমাপনীটা দিতে পারে, মানে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে এটা দিতে পারে, অথবা এটা না দিয়ে শুধু প্রারম্ভিক মজুদের মধ্যে 2,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, তখন কাজ হবে যে প্রারম্ভিক মজুদ থেকে প্রারম্ভিক মণিহারি বাদ যাবে 2,000 এবং মণিহারির সাথে প্রারম্ভিক মণিহারি যোগ হয়ে বসবে, কিন্তু প্রারম্ভিক মণিহারি যেটা প্রারম্ভিক মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে এটা চলতি সম্পদে বসে না, তখন কাজ হবে শুধু দুইটা। কিন্তু যদি সমাপনী মজুদের মধ্যে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত থাকে বলে তখন কাজ হবে 4 বার, সমাপনী মজুদ থেকে 2 বার বাদ দিতে হবে এবং মণিহারি থেকে বাদ দিয়ে ওই টাকাটা আরেকবার অব্যবহৃত মণিহারি নামে চলতি সম্পদে আলাদা করে দেখাতে হবে।
টোটাল আজকে এই দুইটা সমন্বয় 6টা কাজ, এটা কিন্তু দিয়ে দেয় অনেক সময়। এটা আমি নতুন করে অ্যাড করলাম, এই সমন্বয়টা প্রাণী মজুদের মধ্যে 2000 টাকার মনিহারে অন্তর্ভুক্ত আছে। যাদের প্রবলেম হয় তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্লাইডটা নিয়ে নিবা এবং তোমরা আরেকবার রিভিউ করে ক্লাসটা দেখবা, ঠিক আছে? কারণ অনেকেরই আর্থিক বিবরণীতে সমস্যা আছে। এবার আসো 7 নম্বরে, এটা সহ আমাদের 4টা সমন্বয় আছে, এখানে 10টা সমন্বয় আজকের ক্লাসে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? ঠিক আছে, গুড। যারা যারা ক্লাস করতেছো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবগুলো টপ 10 কলেজ এবং 23-এর সকল বোর্ড সলভ করানো হবে। আসো, বিনামূল্যে ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ, এটা এক ধরনের বিজ্ঞাপন। তাহলে এটা কি হয়? ক্রয় থেকে বাদ যায়, বিজ্ঞাপনের সাথে যোগ, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো, এটা ক্রয় থেকে, ক্রয় 1,80,000 টাকা আছে ব্যাট সহ, বিজ্ঞাপন আছে 8,000, ঠিক আছে? এই দুইটাই বিষয়দায় বিবরণীতে বসে। বিক্রিত পণ্যের ব্যয়ে ক্রয় বসে, ক্রয়ের আগে প্রাণী মজুদ বসে, এটা আমি বসাচ্ছি না, শুধু একটা কাজই দেখাচ্ছি। সেখান থেকে পণ্য বিতরণ বিনামূল্যে 7,000, থাকে যে 1 লক্ষ কত? 73,000, 1,73,000। সেখান থেকে ব্যাটটা বাদ দিতে হয়, সেখান থেকে কি দিতে হবে? ব্যাটটা বাদ দিয়ে দেখাইতে হবে। এখন একটা কথা মনে রাখবা, ব্যাট, অনেকে বলবে স্যার ব্যাট তো মূল অঙ্কের সাথেই দেওয়া আছে, ক্রয়ের সাথে ব্যাট সহ বলা আছে, তো ব্যাটের কাজটা আগে করেন না কেন? একটা কথা মনে রাখবা, ক্রয় বিক্রয়ের সাথে যত সমন্বয়ের কাজ আছে, ব্যাট আগে থাকুক পরে থাকুক, ব্যাটের কাজ হবে সবার শেষে, কিন্তু ক্রয়ের ক্ষেত্রে আগুনে বিনষ্ট বাদ দেওয়ার আগে। মনে করো ক্রয়ের সাথে 10টি সমন্বয় আছে, 10টি সমন্বয় আছে ক্রয়ের সাথে, সেখানে 10 নম্বরে বাদ যাবে যে আগুনে বিনষ্ট, 9 নম্বরে ব্যাটটা বাদ যাবে। যদিও ব্যাটটা ক্রয়ের সাথে লাগানো থাকে অথবা আলাদা থাকে, ব্যাট বাদ যাবে যে 9 নম্বরে, 10 নম্বরে কোনটা বাদ যাবে? আগুনে বিনষ্ট। এখন আগুনে বিনষ্ট নাই, তখন ব্যাটটা সবার শেষে বাদ যাবে। কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে ব্যাটটা বাদ যাবে সবার শেষে, বিক্রয়ের ক্ষেত্রে ব্যাটটা বাদ যাবে যে সবার শেষে, ক্রয়ের ক্ষেত্রে সবার শেষে, আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়ার আগে। কিন্তু অঙ্কে যদি আগুনে বিনষ্ট না থাকে সমন্বয়ে, তখন ক্রয় ব্যাটটাও সবার শেষে বাদ যাবে। তো এখন আমরা এই জন্য ব্যাটটা এখানে ক্যালকুলেশন করতেছি না। 1,73,000-কে 15%, যেহেতু ব্যাট সহ বলা আছে, হার দেওয়া না থাকলে গুণ 15 বা 115 মার্ক আপ করে ব্যাটটা আমাদের নির্ণয় করতে হবে। এবং এই যে পণ্য বিতরণ যেটা 7,000, এটা আরেকবার বিজ্ঞাপনের সাথে যোগ করে বাইরে লিখতে হবে 15,000। এটার সাথে কিন্তু আরো একটা সমন্বয় যুক্ত আছে ওই বইতে তোমাদের মূল অঙ্কে, কিন্তু আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। তাহলে ক্রয় থেকে বাদ দিয়ে নিচে রাখবো, তারপর ব্যাট বাদ দিয়ে বাইরে পাঠাই দিব, আমি ব্যাটের কাজটা দেখাচ্ছি না। তারপর বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণটা যোগ করে বাইরে কলামে পাঠাবো। কোথায় বসবে? এটা পরিচালন ব্যয় বসবে। এখন দেখো, ওই যে নতুন যে লাইনটা ছিল এখানে অতিরিক্ত, এটা আমি পরের প্রশ্নে অ্যাড করলাম। মোট বিজ্ঞাপনের 1/3 অবলোপন করতে হবে, মোট বিজ্ঞাপনের 1/3 অবলোপন করতে হবে। আমাদের আর 2টা সমন্বয় আছে শুধু। তাহলে এই যে ক্রয়ের সাথে 7,000 যোগ ব্যাট এখানে বাদ দিয়ে দেখালাম, বাইরের কলামে নিট ক্রয়টা পাঠাইলাম। এবার বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণটা এটা যোগ করলাম 15,000 টাকা। এখন দেখো 1/3 অবলোপন, অবলোপন করতে বলছে না? অবলোপনের কাজ কয়বার হবে? 2বার। একবার বিজ্ঞাপন থেকে বাদ যাবে, আর একবার অলিক সম্পত্তি নামে বসাতে হবে। তবে বিজ্ঞাপনের এই সমন্বয়গুলো 2 ভাবে আসতে পারে। একটাতে বলে যে 1/3, 1/3, 1 উপরে 3 নিচে, অর্থাৎ 3/1, 3/1 অংশ অবলোপন করো। আবার অনেক সময় বলে যে বিলম্বিত করো। অবলোপন মানে এই বছরেরটা বাদ দিয়ে দাও, আর বিলম্বিত মানে দেরির জন্য রাখো। অবলোপনও করতে বলতে পারে, বিলম্বিত করতে বলতে পারে। তবে সব সময় অবলোপন করতে বললো তোমরা এখানে বাদ দিবা যে বিলম্বিত, বিলম্বিত করতে বললো বিলম্বিত, অবলোপন করতে বললো আমরা বাদ দিব যে কি? বিলম্বিত। সব সময় আজকে অবলোপন করতে বলছে তখনও আমি বিলম্বিত বাদ দিচ্ছি, আর বিলম্বিত করতে বললো আমি বিলম্বিত বাদ দিব। সব সময় বিলম্বিতটা প্রথম কলামে বাদ যাবে, কারণ এখানে যেটা বসাতে হয় সেটা মূলত অবলোপনেরটা। অবলোপন মানে চলতি বছরের ব্যয়টা, চলতি বছরের ব্যয়টাই বাইরের কলামে দেখাতে হবে বিষয়দায় বিবরণীতে। আর এখানে যাবে যে পরবর্তী বছরেরটা, যেটা দীর্ঘমেয়াদের জন্য থেকে যাচ্ছে অবিলম্বিত নামে, সেটা। ঠিক আছে? তাহলে অবলোপন করতে বললো বিলম্বিত, বিলম্বিত করতে বললো বিলম্বিত। এখন বিষয় হচ্ছে অবলোপন করতে বললে ক্যালকুলেশনটা কিভাবে হবে? অবলোপন করতে বললে 3/1 দিছে না অবলোপন। অবলোপন করতে বললে কষ্ট করে বিলম্বিতটা নির্ণয় করতে হবে, বিলম্বিতটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। অবলোপন করতে বললে কষ্ট করে বিলম্বিত অংশটা নির্ণয় করতে হবে। হর থেকে লব বাদ দিলে বিলম্বিত অংশটা বাদ বের হয়ে যাবে, 2 অংশ।
এটা হচ্ছে অবলোপন করতে বলছে। অবলোপন করতে বললে বিলম্বিত অংশটা নির্ণয় কিভাবে করব, হর থেকে লব বাদ দিয়ে, তাহলে 2 অংশ বিলম্বিত। তাহলে এখন আমি আগে গড় নির্ণয় করব। আমার টোটাল বিজ্ঞাপন কত, 15,000, টোটাল অংশ কত 3, তাহলে 5,000 করে। তাহলে এখান থেকে বিলম্বিত কত, হর মাইনাস লব, হর 3 লব 1 বাদ দিলে 2 থাকে। তাহলে এই 5,000-এর সাথে এই 5,000-এর সাথে আমাকে বিলম্বিত অংশ কত পাইলাম 2, তাহলে 10,000 টাকা, সেটা বাদ দিয়ে দেখাতে হবে। বিলম্বিত 10,000 বাদ দিলে আর 5,000 টাকা, দেখো না 3 ভাগের 1 অংশ, তাহলে ওই যে 1 ভাগের টাকা কত, 1 ভাগে 5,000 করে আসছিল না, এই 5,000ই এই বছর আমাকে কি খরচ হিসেবে দেখাতে বলছে অবলোপন। তাহলে অবলোপন বললেও বিলম্বিত, বিলম্বিত বললেও বিলম্বিত। এখন আসো একটা প্রশ্ন দিচ্ছি, বিলম্বিত যদি সরাসরি এখানে বলা থাকে, অবলোপন না বলে বিলম্বিত করতে হবে, তখন কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই ধরনের একটা প্রশ্ন আনছি, একটু অপেক্ষা করো। তো এখানে বিলম্বিতটা বাদ দিলাম, বাইরে অবলোপনটা বসলো। আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে সকল সম্পদের নিচে অলিক সম্পদ বা যারা স্মার্ট ভালো স্টুডেন্ট তারা অসমন্বিত ব্যয় নামে, এটাও এক ধরনের সম্পদ, তবে যে ব্যয়গুলো কখনো অ্যাডজাস্ট করা যায় না তাকে অসমন্বিত ব্যয় বলা হয়। যেমন দেওয়ালে রং করাইছো, রংটা কিন্তু পুনরায় আবার ব্যবহার করা যাবে না। টাইলস করাইছো, টাইলসটা অন্য ভবনে গিয়ে আবার ব্যবহার করা যাবে না, কারণ তুলতে গেলে টাইলসটা ভেঙে যাবে, এই জন্য এগুলো অসমন্বিত ব্যয়। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন নামে 10,000 টাকা বাইরে কলামে বসবে, এটা সম্পত্তির পাশে, একদম স্থায়ী সম্পদের নিচে, এগুলো সম্পদের সাথে যোগ করতে হবে। আবার অনেকে অসমন্বিত ব্যয় দেখলে এটা কি করে ফেলে, আবার বিয়োগ করে ফেলবে না। যারা স্মার্ট তারা অসমন্বিত ব্যয় লিখবা, যারা একটু গাদা টাইপের তারা কি অলিক সম্পদ লিখবা। এবার আসো এখানে কিছু প্রশ্ন দিচ্ছি। এখানে বলছে যে কি বিজ্ঞাপনের 5 ভাগে 3 অংশ কি করো, বিলম্বিত করো। তাহলে বিলম্বিত করতে বললে আর কষ্ট নাই, বিলম্বিত করতে বললে লব অংশে যে টাকাটা দেওয়া থাকে সেটাই বিলম্বিত করে ফেলবো। আর অবলোপন করতে বললে হর থেকে লব বাদ দিয়ে বিলম্বিতটা নির্ণয় করে তখন বিলম্বিতটা আমাদেরকে কি বাদ দিতে হবে। একটু দেখো এখানে একটা টেকনিক লিখে দিছি, তাহলে দেখো টেকনিকটা একটু দেখো। বিলম্বিত করতে বললে লব বাদ যাবে, আর অবলোপন করতে বললে হর থেকে লব বাদ দিয়ে বিলম্বিত অংশটা নির্ণয় করতে হবে। তাহলে আজকে যেহেতু বিলম্বিত লব অংশটা বাদ যাবে, তাহলে আমাদের এখানে টাকা দেওয়া আছে 20,000, তাহলে 20,000-কে গড় নির্ণয়ের জন্য আমরা হর 5 অংশ দ্বারা ভাগ করলে গড় 4,000। তাহলে কত অংশ বিলম্বিত, বিলম্বিত করতে বলে লবের অংশটাই বিলম্বিত 3 অংশ, তাহলে 3 4 12,000 বাদ দিলাম, বাইরে 8,000। এই 12,000 টাকাটা আরেকবার কোথায় বসবো, অলিক সম্পত্তি দেবো, অসমন্বিত ব্যয় নামে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে বসবে। তাহলে এখানে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ আয় বিবরণীতে বিজ্ঞাপন বাবদ বাইরে কলামে কত লিপিবদ্ধ হবে, এখানে কত 8,000 টাকা লিপিবদ্ধ হবে। এবার আসো অবলোপন বললে কিরকম, সেম অঙ্ক এখানে বলছে অবলোপন। অবলোপন করতে বলে বিলম্বিত কেমনে নির্ণয় করবো, হর থেকে লব বাদ দিব, তাহলে 3 অংশ হচ্ছে বিলম্বিত। তাহলে এখানে দেওয়া আছে অবলোপন করতে বলে হর মাইনাস লব অংশের সমপরিমাণ টাকা বিশদায় বিন্দুতে প্রথম কলামে বাদ যাবে। এক্ষেত্রে অংশ প্রতি টাকা নির্ণয়ের জন্য প্রদত্ত টাকাকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার এখানে 20,000-কে গড় নির্ণয়ের জন্য হর দ্বারা ভাগ করে দিলে গড়ে 4,000 না। এখন বিলম্বিত কত, কিন্তু বলছে অবলোপন, তারপরে আমাকে বিলম্বিত নির্ণয় করতে হবে। অবলোপন বললে বিলম্বিতটা কেমনে নির্ণয় করবো, হর থেকে লব বাদ দিয়ে 3 অংশ, তাহলে 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে বিশদায় বিবরণীতে এখানে 20,000 টাকা বিজ্ঞাপন ছিল, এখানে বিলম্বিত হচ্ছে কত 12,000। তাহলে বিলম্বিত 12,000 হলে বাইরের কলামে অবলোপন বা ব্যয় বাবদ বিশদায় বিবরণীতে বাইরের কলামে কত বসবে, বিজ্ঞাপন বাবদ 8,000 টাকা, 8,000 টাকা। এখানে ক্যালকুলেশন করে দেখালাম। এইটা এইভাবে করতে হবে বিজ্ঞাপনেরটা। না বুঝলে আরেকবার রিভিউ করে দেখবা, হোয়াটসঅ্যাপে নক দিবে, পেজে নাম্বার আছে, স্লাইডটা দিয়ে দিব তোমাদের ক্লাস শেষে। আর 2টা সমন্বয় আছে, পণ্য বিক্রয় 25,000 টাকা হিসাব বইতে লেখা হয়নি। পণ্য বিক্রয় বা সেবা প্রদান, সেবা প্রদান না লিখলে প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, সেবায়ের সাথে যোগ হবে। আর বিক্রয় না লিখলে প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, বিক্রয়ের সাথেও যোগ হবে। তাহলে এখানে দেনাদার আছে, আজকে দেনাদার সাথে লিখিত বিক্রয়, দেনাদার 1,30,000, বিক্রয় আছে 2,75,000। তাহলে 1,30,000 সাথে 1,30,000 সাথে 25,000 লিখিত বিক্রয় যেটা সমন্বয় আছে এটা যোগ করলে 1,55,000 বাইরে যাবে। এখন এখানে আছে নিট বিক্রয়, বিক্রয় থেকে বিক্রয়ের সাথে লিখিত বিক্রয় যোগ 75,000 কি আছে, ব্যাট সহ বিক্রয় আছে, সেখানের সাথে লিখিত বিক্রয় 25,000 যোগ করলে 3 লক্ষ টাকা হচ্ছে বিক্রয়।
সেখান থেকে ব্যাট আসে, ব্যাট কেমনে বের করবো? 3 লক্ষ টাকার উপর গুণ 15 ভাগ 115 বা এরকম ক্যালকুলেশন করলে 39,130 টাকা আসে। নিট টাকার ফিগার 2,60,870 টাকা। কেন ব্যাটের ক্যালকুলেশনটা করে ফেললাম? অঙ্কে দেখলাম যে ব্যাটের এই ব্যাটের আগে আর বিক্রয়ের সাথে কোনো কাজ নাই। তাহলে লিখিত বিক্রয়ের কাজ দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে যোগ, আরেকবার বিক্রয়ের সাথে যোগ করতে হবে। এবার আসো মজুরির 1/3 অপরিশোধিত। 1/3 অপরিশোধিত অর্থাৎ 3 ভাগ করে তার মধ্যে 1 ভাগ অপরিশোধিত। 3 ভাগ করে তার মধ্যে 1 ভাগ অপরিশোধিত। তার মানে পরিশোধিত কত? এটা একদম সর্বশেষ সমন্বয় আমাদের। পরিশোধিত কত? 2 ভাগ। তার মানে পরিশোধিত কয় ভাগ? 2 ভাগ। আবার আসো মজুরির 1/3 অপরিশোধিত। 3 ভাগ করে 1 ভাগ অপরিশোধিত। তার মানে কয় ভাগ পরিশোধিত? 2 ভাগ। তার মানে রেওয়া মিলে যে টাকাটা দেওয়া আছে এটা পরিশোধিতের টাকা, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মজুরি কত দেওয়া আছে? 8,000। তাহলে পরিশোধিত কয় ভাগ? 2 ভাগ, মানে প্রদান করছি 2 ভাগ। তাহলে গড়ে কত আসে? 4,000। 1 অংশ অপরিশোধিত, তাহলে 4,000 টাকা গুণ 1 অংশ দ্বারা গুণ করলাম 4,000 ইন্টু 1, তাহলে 4,000 আসবে। তাহলে 8,000 আগে ছিল, অপরিশোধিত অংশ হচ্ছে 1, এটা 4,000। তাহলে টোটাল মজুরি কত? 12,000। এখন বকেয়া মজুরিটা আরেকবার কোথায় লিখতে হবে? চলতি দায়ে লিখতে হবে। এতটুকুই ছিল আমাদের ক্লাস। সমন্বয় যারা দেখেছো একদম শেষ পর্যন্ত, তোমরা স্লাইডটা নিয়ে নিবা, একটু শেয়ার করে দিবা তোমাদের ওয়ালে স্ক্রিনশটটা দিয়ে। স্লাইডটা নেওয়ার জন্য ওয়ালে শেয়ার করলে হবে, ওয়ালে শেয়ার করে স্ক্রিনশটটা দিয়ে স্লাইডটা নিয়ে নিবা। কারণ এখানে যদি আমরা ধারাবাহিক বা প্রতি ম্যাথ থেকে প্রতিটা, ধরো আজকে রাজুক উত্তরা করলাম 2টা সমন্বয়ে 2টা আর্থিক বিবরণ, এখান থেকে আমরা কি 10টা সমন্বয় নির্ণয় করলাম। পরের যে কলেজটা আছে বিকারুন্নিসা, ওইখান থেকেও 10টা সমন্বয় আছে। এরকম যদি টপ 10 কলেজ করি 100টা সমন্বয়, 100টার মধ্যে দেখবা যে 50টা বারবার কমন আসতেছে। তো এইভাবে আমাকে সমন্বয়গুলো আয়ত্ত করতে হবে। যেহেতু আর্থিক বিবরণীতে ফার্স্ট পেপারে কি 20, সেকেন্ড পেপারে 20 আর 8টা এমসিকিউ, এখানে প্রায় 48 নাম্বার 200 নাম্বারের মধ্যে। প্লাসের জন্য আর্থিক বিবরণীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং ইউনিক স্কুলের সাথে থাকবা। আমাদের পেজে তোমরা একটু অনুসরণ করে রাখবা, পেজটাকে লাইক দিয়ে রাখবা, যাতে আমরা যে শিডিউলগুলো দিচ্ছি ধারাবাহিক ক্লাস প্রতি রাতে এসএসসির জন্য রাত 10টায় আমরা ধারাবাহিকভাবে একটা ক্লাসের ব্যবস্থা রেখেছি। তোমরা আমাদের পেজ অনুসরণ করলেই ক্লাসগুলো এবং ক্লাসগুলোর নোটিফিকেশন পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।